বাংলার দুয়ারে রিপোর্টার মানে বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে আমাদের প্রতিনিধিরা। শুরুতেই নজর রাখবো একটু ট্যাংরার দিকে। ছবি দেখাবো সিসি ক্যামেরা ফুটেজ, আবাসনের মধ্যে দুষ্কৃতী তাণ্ডব। দেখুন ট্যাংরার আবাসনে দুষ্কৃতী তাণ্ডবের সিসি ক্যামেরা ফুটেজ। আবাসনের গেটে তালা দিয়ে ফুটবল ম্যাচ, লিফট দিয়ে কিভাবে বহিরাগতরা উঠছে এ ছবি ক্রিস্টোফার রোডের। দেখুন কিভাবে বহিরাগতদের তাণ্ডব, লিফট দিয়ে এরা উঠছে, দরজায় লাথি মারছে, আবাসনের গেট বন্ধ করে ফুটবল খেলছে। ভাবতে পারেন কিভাবে বহিরাগতদের তাণ্ডব চলছে আবাসনের গেট বন্ধ করে, যেন এটা তাদেরই জায়গা। ঠিক এভাবেই তাণ্ডব চালাচ্ছে তারা, লিফট দিয়ে ওঠানামা করছে, ফুটবল খেলছে, গেট বন্ধ করে দরজায় লাথি মারছে, যা খুশি তাই। কিন্তু এরা কারা কারা এই কাজ করছে? রনক রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। রনক, একটা গোটা আবাসন মানে সেখানে প্রচুর মানুষের বাস, সেই জায়গায় এই দুষ্কৃতীরা, এই বহিরাগতরা কারা? এই সাহস তারা পেল কোথা থেকে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে এরাও এখানকার স্থানীয় ছেলে। 17 তারিখ ভোর 3টে নাগাদ ঠিক এই জায়গায় আবাসনের যে আউটগেট, সেখানে তারা নাকি ফুটবল খেলছিল, এমনটাই আবাসিকদের অভিযোগ। এবার নিরাপত্তা রক্ষীরা সেই ফুটবল খেলা বন্ধ করতে বললে তাদের উপরে চড়াও হয় এই এখানকার যারা এখানে ফুটবল খেলছিল তারা, এবং তারপরই এই গেট টপকে তারা আবাসনে প্রবেশ করে এবং শুধু সেখানেই থেমে থাকেনি, লিফটে করে আবাসনের 10th ফ্লোর, 2nd ফ্লোর বিভিন্ন জায়গায় গিয়ে তারা কলিং বেল বাজায় এবং দরজায় লাথি পর্যন্ত মারে। গতকাল এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আবাসিকরা এই ক্রিস্টোফার রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারা প্রশ্ন তুলছেন যে এরকম একটি ভোর রাতে এরকম একটা জায়গাতে কিভাবে এরা গেট টপকে তারা ভেতরে প্রবেশ করলে, এবং শুধু তাই নয়, ভেতরে প্রবেশ করলে কার্যত একেবারে দুষ্কৃতীদের মতো আচরণ করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে কলিং বেল তারা বাজায়, শুধু তাই নয় লাথিও মারে গেটের মধ্যে, এবং নিরাপত্তা রক্ষীরা সেখানে বাধা দিতে গেলে তাদের ওপরেও এরা চড়াও হয়। গোটা বিষয়টি ইতিমধ্যে ট্যাংরা থানা আবাসনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। এখনো অবধি কি ব্যবস্থা নেওয়া গেছে? এবং এই দুষ্কৃতীরা বা এই বহিরাগতরা যারা স্থানীয় ছেলে বলা হচ্ছে, তারা কি এর আগেও এই ধরনের ঘটনা কখনো ঘটিয়েছে, না এই আবাসনে এটা প্রথমবার? দেখো, একেবারে তোমাকে দেখাবো যে ক্রিস্টোফার রোড, এই রোডের সামনে কিন্তু মাঝের মধ্যে এখানে তারা এরকম ফুটবল ক্রিকেট খেলতো। সেক্ষেত্রে তাদেরকে মানা করা সত্ত্বেও তারা এই আউটগেটের সামনে সেদিনকার ফুটবল খেলছিল, এমনটাই অভিযোগ করছেন আবাসিকরা। এই ট্যাংরা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ তাদের তরফ থেকে জানানো হয়েছে, এবং ট্যাংরা থানার পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে যে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে শনাক্তকরণের যে কাজ, সেই কাজ শুরু করেছে। সেক্ষেত্রে কিভাবে তারা ভেতরে প্রবেশ করলো এবং নিরাপত্তা আটকানো সত্ত্বেও তাদের উপরেও এই কয়েকজন চড়াও হয়, এবং শুধু তাই নয় প্রত্যেকটি ফ্ল্যাটে গিয়ে কিন্তু একবারে দুষ্কৃতীদের মতো আচরণ করেন তারা। এদের পেছনে অন্য কোনো কেউ রয়েছে কিনা, বা দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই আবাসনে আউটগেট আটকে এরা ফুটবল ক্রিকেট খেলতো। সেক্ষেত্রে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। আবাসনে বহু মানুষের বসবাস, এখানে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। নিরাপত্তা ভঙ্গ করে ভেতরে যেহেতু ঢুকে, স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। বেশ রনক, অবশ্যই নজর থাকবে। আর এবার নজর রাখবো জীবন কৃষ্ণ সাহার জামিনের আর্জি খারিজ হয়ে গেল কোর্টে। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিনের আর্জি খারিজ হয়ে গেল। 25শে সেপ্টেম্বর পর্যন্ত আবারও জেল হেফাজতেই থাকতে হবে জীবন কৃষ্ণ সাহাকে। রনক রয়েছে, আরো ডিটেল আপডেট নেব। রনক, আজ আদালতে সওয়াল জবাবে কি উঠে এলো? দেখা, একেবারে জীবন কৃষ্ণ সাহার আইনজীবীর তরফ থেকে বলা হয় যেহেতু সিবিআই এই মামলাতে আগেই জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছিল এবং তিনি সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিল, সেক্ষেত্রে আবার কেন এই মামলাতে তাকে ইডি গ্রেফতার করলো, এবং সুপ্রিম কোর্টে জামিনের যে শর্ত তিনি লঙ্ঘন করেনি, তদন্তে তিনি সহযোগিতা করছে, সেক্ষেত্রে জামিনের আবেদন আজকে করা হয় ব্যাংশাল আদালতে, এবং ইডির পক্ষ থেকে সেই জামিনের তীব্র বিরোধিতা করে বলা হয় যে ইডি এবং সিবিআই দুটি একটি পৃথক এজেন্সি, তাদের তদন্তের যে পদ্ধতি সেটা সম্পূর্ণভাবে আলাদা। এবং এবারে জীবন কৃষ্ণ সাহাকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে, তার সঙ্গে তার স্ত্রী এবং তার বাবার অ্যাকাউন্টে একাধিক লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ পায় ইডি, এবং শুধু তাই নয়, যে চাকরি প্রার্থীরা এই জীবন কৃষ্ণ সাহাকে টাকা দিয়েছিল তাদেরকেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বয়ানে এই যে নিয়োগ দুর্নীতিতে যে টাকা, এরকম কালো টাকা দেওয়া হয়েছিল, তার একটা কিন্তু পুরো তথ্য ইডির হাতে রয়েছে। সেক্ষেত্রে এই তদন্তে জীবন কৃষ্ণ সাহাকে তাদের হেফাজতে নেবার অত্যন্ত প্রয়োজন, এবং এই জামিনের তীব্র বিরোধিতা করেন তারা। এবং যে বিষয়টি তারা সামনে তোলে আদালতে, বলা হয় যে জীবন কৃষ্ণ সাহা যেভাবে টাকা নিয়েছে, যেভাবে চাকরি প্রার্থীরা তাকে টাকা দিয়েছে, সেক্ষেত্রে এডুকেশনাল স্ট্রাকচার পুরোভাবে ভেঙে পড়েছে। এই বিষয়ে সওয়াল জবাব পুরোটাই শোনেন বিচারক, এবং পরবর্তীতে আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত জীবন কৃষ্ণ সাহাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বেশ রওনা।
সত্যের জয় হবে। কোনো অভিযোগ প্রমাণ করতে হবে, সব মিথ্যা অভিযোগ। আমি তো একটা নগণ্য গ্রামীণ এমএলএ, শিডিউল কাস্ট পরিবারে উঠে এসেছি। মোবাইল ফেলার কোনো গল্প নাই, মোবাইল সঙ্গে সঙ্গে ইডিকে অফিসারকে দিয়ে দিচ্ছি। নতুন মোবাইল তো 3 মাস আর 6 মাস আগে কেনা, না কোনো পালানো চেষ্টা। ওটা তো আমার বাড়ির মধ্যে, আমি পুকুরে দাঁড়িয়ে আছি। বাবা তো পড় না, কখনোই বলতে পারে না। না সেটা বলছে হয়তো ভয়ে বলেছে, যেটা সিবিআই অ্যারেস্ট করেছিল সেই সময় দিয়ে আছে, এখনো আছে, কোনো নতুন করে কিছু নাই। না না না, এরকম কোনো গল্প নাই, প্রমাণ করুক, আমি চ্যালেঞ্জ করছি। ফিরলাম ব্রেকের পর। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। 7 বছর ধরে হাবড়ার কলেজে ঘর দখল করে পার্টি অফিস চলছিল। আগে ছবিটা দেখাই, দেখুন কলেজের ঘর দখল করে কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর পার্টি অফিস চলছিল। শুধু তাই নয়, এটা কলেজের মাঠ, সেটাও দখল হয়ে গেছে। শুধু কি দখল হয়ে গেছে? না, এখানে পড়ে রয়েছে যত্রতত্র, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, অর্থাৎ সেখানে মদের আসর পর্যন্ত বসতো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। আমরা খবর দেখিয়েছিলাম, যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমাদের খবরের জেরে সমস্যার সমাধান। কি সমস্যার সমাধান হলো নিউজ 18 বাংলার খবরের জেরে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্যই। 7 বছর ধরে যে ঘর দখল ছিল, সেই ঘর এবার মুক্ত হলো, দখল মুক্ত কলেজের ঘর। জিয়াউলের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ঘর দখল মুক্ত হয়েছে। ক্যাম্পাসে দুষ্কৃতীদের আনাগোনা, সে নিয়েও হয়েছে বৈঠক। সমস্যার সমাধান কিভাবে হলো, আরো বিস্তারিত এ বিষয়ে জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। বাণীপুর মহিলা কলেজ, বাণীপুর মহিলা কলেজের ছবি দেখাচ্ছি, তবে তার আগে দেখি প্রিন্সিপাল কি বলছেন। এটা যে আমি পেয়েছি, কিন্তু এটা স্বয়ং আমি যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক মশাইয়ের হাত থেকে পেয়েছি, আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা পাকাপাকিভাবে ফিরে পেতে পারি, এইটুকু আমার আশা আছে। আমার কলেজের যে মাঠ, সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে, এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে, সেটা ছাত্রীরা বলেছে। সেটাতে পুলিশের যিনি আইসি, তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে। অর্থাৎ চাপের মুখে শেষমেশ কলেজের ঘর দখলমুক্ত হলো, যে ঘর 7 বছর ধরে দখল করে পার্টি অফিস চলছিল। প্রিন্সিপালের বক্তব্য শুনছিলাম। জিয়াউল, সমস্যার সমাধান আমাদের খবর দেখানোর পরেই 7 বছর ধরে যে ঘর দখল করেছিল কলেজের, সেই ঘর দখলমুক্ত হলো। প্রিন্সিপালও কোথাও গিয়ে স্বস্তিতে বলছেন এরপর হয়তো কলেজের ক্লাস করাতে পারবেন সেই ঘরে। একদম, দেখো দীর্ঘ 7 বছর পরেই কিন্তু একেবারে প্রিন্সিপাল অর্থাৎ তার নিজের ঘর পেলেন। তার কারণ 7 বছর আগেই দখল হয়ে গেছিল, সেটি পার্টি অফিসে রূপান্তরিত হয়েছিল এবং সেখানেই রাত বাড়লেই বহিরাগতদের আনাগোনা এবং তার পাশে মদের আসর বসত, জমি দখল হয়ে যাচ্ছিল। ফলে একাধিক ভুরি অভিযোগ ছিল, একাধিকবার কিন্তু বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ করেছে, কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি। গতকাল এই খবর আমরা নিউজ 18 বাংলায় তুলে ধরি, তারপরেই আজকেই টনক নড়ল প্রশাসনের এবং হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক যে কাউন্সিলরের দাদাগিরি কথা সামনে উঠেছিল, সেই দাদাগিরি অর্থাৎ চাবি তিনি নিয়েছিলেন, সেই কাউন্সিলরের কাছে চাবি নিয়ে সরাসরি একেবারে বিধায়ক সমাধান হলো আমাদের খবরের জেরে। প্রিন্সিপাল কিছু অভিযোগ করেছেন যে কিছু অসামাজিক কাজকর্ম তার কলেজের মধ্যে হয়, কলেজের ভেতর ঢুকে যায় রাত্রিবেলায়। আপনার ল্যান্ডটা কতটা আছে, যদি আপনার ল্যান্ডটা যতটা থাকবে আপনি ততটা কিনে নেবেন। আর আপনার এখানে যে ঘরের চাবিটা বলেছেন, ওই চাবিটা ওনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। এই যে ঘরটা ব্যবহার করে তৎকালীন যারা সিপিএমের লিডার ছিলেন তারা এই ঘরটা ব্যবহার করতেন। আমাদের কোনো ইউনিয়ন নয়, ইউনিয়ন রুম আমরা রাখিনি। যদি কলেজে কোনো খারাপ আচরণ দেখেন, কোনো ছেলে বাইরের খারাপ আচরণ দেখেন, পুলিশকে বলেছি যে হাই স্টেপটা নেওয়া দরকার, সে হাই স্টেপটা নিয়ে নেবেন। কোচবিহারের আইটিআই কলেজ, সেখানে তোলাবাজির অভিযোগ, টিএমসিপির বিরুদ্ধেই অভিযোগ, কাউন্সিলিং এ আসা পড়ুয়াদের থেকে তোলা দাবি। ঠিক কি ঘটেছে? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। শুভঙ্কর, কি অভিযোগ মূলত? এই যে তোলাবাজির অভিযোগ উঠছে, কেন, কি কারণ? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার বিবেকানন্দ স্ট্রিটে রয়েছে আইটিআই কলেজ। আজ সেখানে কাউন্সিলিং ছিল। ছাত্রছাত্রীরা যারা চান্স পেয়েছে তারা কোন ডিপার্টমেন্ট নেবে, কোন বিভাগে ভর্তি হবে, সে নিয়ে কাউন্সিলিং ছিল। সেই কাউন্সিলিংয়েই চলাকালীন ছাত্রছাত্রীদের একাংশকে বের করে দেওয়া হয়, একটা বড় অংশকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। যারা কাউন্সিলিংয়ে এসেছিলেন তাদেরকে, এমনটাই অভিযোগ তাদের। এবং তাদের ক্ষেত্রে
স্ট্রিম বাছাইয়ের ক্ষেত্রে টাকা চাওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ কাউন্সিলিংয়ে আসা ছাত্রছাত্রীদের। যদিও এই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে শাসক দলের ছাত্র সংগঠন। তাদের যেটা অভিযোগ, তাদের যেটা বক্তব্য, যে এটা বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছে। অস্বীকার, বেশ। এই টিএমসিবির যারা স্কুলের ছাত্র, মানে কলেজের ছাত্র বা বহিরাগত, তারা এসে আমাদেরকে বার করে দেয় এবং তাদের মধ্যে যারা টাকা দিয়েছিল তাদেরকে শুধু র্যাঙ্ক ওয়াইজ যাদেরকে নেওয়ার, যেভাবে নেওয়ার সেভাবেই নিচ্ছে, পিসফুলভাবেই করছে। এবং প্রিন্সিপাল বা যারা আদার যারা স্টাফরা রয়েছে তারা র্যাঙ্কের ভিত্তিতেই করছে। এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি বা আমরা বিজেপি করি বা আমরা সিপিএম করি, তার সুযোগ সুবিধা এই কলেজ থেকে নিতে যাব, তো সেরকম কোনো রকম। আর এবার নজর রাখবো পঞ্চায়েত সদস্যকে প্রধানের মারধরের জের। গতকালের ঘটনার প্রতিবাদ, পঞ্চায়েত দপ্তরে তালা। স্বরূপনগরের চারঘাটে বিক্ষোভ পঞ্চায়েত সদস্যদের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম, রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, গতকাল হিসেব চাওয়ায় বৈঠকে সদস্যকে মারের অভিযোগ ছিল, কি পরিস্থিতি তৈরি হয় তারপর? দেখো সোনিয়া, গতকাল স্বরূপনগরের যে চারঘাট পঞ্চায়েতে সেখানে একটা টাকার একটা হিসেবের একটা মিটিং ছিল। সেখানে যে টুম্পা সর্দার বলে যিনি প্রধান, তার কাছে পিঙ্কি রায় বলে একজন মেম্বার, তিনি হিসেব চায় এবং তারপরেই বাতানুবাদ, দুজনের মধ্যে তর্কাতর্কি, এবং তারপরে টুম্পা সর্দার সেই পিঙ্কি রায়কে মারধর করে বলে অভিযোগ ওঠে এবং সেই মর্মে স্বরূপনগর থানায় অভিযোগও দায়ের করে পিঙ্কি রায়। এরপর আজকে সকালে পিঙ্কি রায় এবং অন্যান্য বেশ কিছু মেম্বার, তৃণমূলেরই মেম্বার, তারা এসে টুম্পা রায়ের বিরুদ্ধে পঞ্চায়েতে তালা দেয়। তালা দিয়ে বিক্ষোভ দেখায় এবং ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ যায়। পুলিশ গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পিঙ্কি রায় এবং অন্যান্য যেসব মেম্বাররা সেখানে যারা উপস্থিত ছিল, যারা তালা দিয়েছিল, তাদের একটাই দাবি ছিল যে অবিলম্বে হিসেব, প্রথম কথা হচ্ছে পেশ করতে হবে এবং পিঙ্কি রায়কে কেন মেরেছে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তারপরেই তারা এই বিক্ষোভ তুলবে। যদিও দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে আলোচনার পর তারপরে তারা পুলিশের কাছে আশ্বাস পেয়ে তারপরে তারা পঞ্চায়েতের তালা, পুলিশি আশ্বাস, তারপরে বিক্ষোভ ওঠে। আর ভিন রাজ্যে আবারও বাংলার পরিযায়ী নিখোঁজ। তামিলনাড়ুতে হোটেল থেকে নিখোঁজ বাংলার শ্রমিক। আরো বিস্তারিত সুজিত এ বিষয়ে জানাতে পারবে। সুজিত, প্রায় 22 দিন হয়ে গেছে পরিযায়ীর কোনো রকম খোঁজ নেই বলে পরিবার দাবি করছে। কোনো রকম খোঁজ পাওয়া গেল? খোঁজ পাওয়া যায়নি। আতঙ্ক বাড়ছে। তাদের আশঙ্কা যে বাইরে কোনো কারণে কি বাংলা বলার ফলে কোনো কারণে কি তার উপর পদক্ষেপ নিয়ে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে বা আইনি ব্যবস্থা, এসব আশঙ্কা করছেন এবং পুলিশের দ্বারস্থ হচ্ছেন। আমাদের জেলা পুলিশ থেকে রাজ্য পুলিশ সব জায়গার মাধ্যমে কিন্তু যোগাযোগের চেষ্টা চলছে, কিন্তু 3 সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো খোঁজ নেই। তার ফলে যেটা বলছিলাম যে আশঙ্কা বাড়ছে, আতঙ্ক বাড়ছে এবং মন খারাপ তাদের পরিবারে সকলের সদস্যদের মধ্যে কিন্তু বাড়ছে। তারা চাইছেন যে প্রশাসন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখুক সোনিয়া, এবং তার যে নিখোঁজ ব্যক্তি যাতে ফিরে আসে সেই ব্যবস্থা যাতে জেলা প্রশাসন করে, পুলিশ প্রশাসন করে, সেটার জন্যই তারা দরবার করছেন। তারা সুযোগ সময় মতো স্থানীয় থানায় যাচ্ছেন। বাংলা বলায় বাংলাদেশে পুশব্যাকের আশঙ্কা করছে পরিবার, যেহেতু কোনো রকম কোনো হদিশ পাওয়া যাচ্ছে না শ্রমিকের। 1 বছর গেছে, সেইখান থাকতে হঠাৎ করে একদিন উধাও হয়ে যায়। খোঁজ খবর না পাওয়ার জন্য এখানে ফোন করছে। বাংলা ভাষা বলার জন্য তাকে কেউ তুলে নিয়ে গেছে, সেটাই এখন বোঝা যাচ্ছে না। হয়তো তাকে বাংলাদেশেও পুশব্যাক করতে পারে। কাঁসার বাসন পরিষ্কার করে দেবে এই বলে বাড়িতে ঢুকে পড়ার ছক দুষ্কৃতীদের। শুধু ঢুকে পড়ার ছক নয়, ডাকাতির ছক ছিল তাদের। মহিলাকে ধাক্কা দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা। সিসি ক্যামেরা ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দুষ্কৃতী 1 নম্বর। সে আসছে, একজনই নয়, একেবারে ঢুকবে এরপর আরো একজন, দ্বিতীয় জন। কি দাবি এদের দাবি এরা নাকি কাঁসার বাসন পরিষ্কার করবে। কি হলো তারপর? ডাকাতির ছক তো ছিল। তারপর রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এই সিসি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে, তারপর কি হলো? এই যে একে একে দুষ্কৃতীরা যাচ্ছিল।
সোনিয়া দেখো, তারপর যেটা হলো ওই যে গৃহবধূ, সেই গৃহবধূর সাহসিকতা বলো, তৎপরতা বলো বা সতর্কতা বলো, যাই বলো, এই গৃহবধূর তৎপরতায় কিন্তু এই যে পরিবারটি তারা কিন্তু বেঁচে গেছেন, তারা ছিনতাই ডাকাতির থেকে কিন্তু তারা বেঁচে গেছেন। যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে এই গৃহবধূ গ্রিল একেবারে চেপে ধরে চিৎকার শুরু করে এবং সেই সময় ঘরের ভেতরে একজন প্রতিবেশী ছিল, তিনিও চিৎকার করেন। তারপর কিন্তু এই গৃহবধূর তারা খেয়ে পালিয়ে যায় এই দুষ্কৃতী এবং পরবর্তীতে যে গৃহবধূর স্বামী তিনি সিসিটিভিতে কিছুক্ষণ পরে এসেই সিসিটিভিতে দেখে শহরে তাকে খুঁজতে বেরোয় এবং দেখেও ফেলে আলিপুরদুয়ার চৌপতি লাগোয়া এলাকায়। তখন এই দুই দুষ্কৃতীকে ধরতে গেলে তারা কিন্তু যে বিহার নম্বরের যে মোটর বাইক, সেই মোটর বাইক ব্যাগ সমস্ত কিছু ফেলে পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাইক, ব্যাগ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। বেশ, মহিলাকে মারধর করে মুখে বিষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাদুড়িয়ায় খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ভয়ঙ্কর অভিযোগ। আরো বিস্তারিত জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, ঠিক কি ঘটেছে? দেখো, এই যে বাদুড়িয়ার হুগলি গ্রামের ঘটনা, সেখানে মেঘনা খাতুন বলে এক গৃহবধূকে তাকে গতকাল রাতে তার শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়িতে ফোন করে বলা হয় যে মেঘনা খাতুন সে অসুস্থ, তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তড়িঘড়ি তার বাপের বাড়ির লোকজন যখন সেই ডাক্তারখানায় যায় তখন গিয়ে দেখে সেই ডাক্তারের গানার সামনে মেঘনা খাতুনকে স্যালাইন দেওয়া অবস্থায় মৃত অবস্থায় ফেলে রেখে তার শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে। তাদের পরিবারের এই মেঘনা খাতুনের বাবা এবং তার পরিবারের যেটা অভিযোগ যে মেঘনা খাতুনের স্বামী মনিরুল সাহাজি, তার একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেই অবৈধ সম্পর্ক মেঘনা খাতুন জানতে পারে এবং সেই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল, গন্ডগোল হচ্ছিল এবং এই নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার বসে সমস্যা মেটানোর চেষ্টা করে, কিন্তু কোনো রকমের সমস্যা মিটছিল না। এরপর গতকাল এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে রীতিমতো গন্ডগোল হয়। দেখা হচ্ছে মেয়ে রাত 4টার সময় ফোন করে পাশের বাড়িতে যে হরগঞ্জের ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি ছুটে সেখানে যাই, যে দেখলাম মেয়ে মারা গেছে। অভিযোগ এইটাই, আমার জামার একটা অবৈধ সম্পর্ক ছিল। মেয়ে জানতে পারার পরে বাড়ি একটা এই সপ্তাহখানি অশান্তি চলছে। কালকে রাতের মাল জাল খাইয়ে এসে মেয়ে যে এরকম করে মেরে দেবে আমি বুঝতে পারিনি। আমি চাই এখন ফাঁসি হোক। আর এবার নজর রাখবো রেল লাইনে আইনজীবীর দেহ উদ্ধার। আইনজীবীর দেহ উদ্ধারে রহস্য বাড়ছে। ঘটনা বাগডোগরার রাঙাপানিতে, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতিও ছিলেন ইনি। কিভাবে এই ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো, পরিবারের সদস্য থেকে তেমন কোনো সাড়া না পেলেও পুলিশ এবং জিআরপি সূত্র থেকে পরিষ্কারভাবে জানানো যাচ্ছে যে আত্মহত্যাই করেছেন এই আইনজীবী অরুণ কুমার মিশ্রা। মূলত শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি ছিলেন এবং স্বভাবেও তিনি যথেষ্ট পরিচিত ছিলেন শিলিগুড়ি মহকুমা আদালতে এবং প্রত্যেকের সঙ্গে তার ভালোই স্বভাব ছিল। এবং এই যে এলাকা ঘটনাস্থল, সেই ভতঞ্জত এলাকাতেই কিন্তু তার 2015 সালে কেনা জমি ছিল। কাজেই বিভিন্ন সময় কিন্তু তিনি এলাকায় আসতেন এবং এলাকার মানুষের সঙ্গেও তার পরিচয় ছিল। তবে কিন্তু এদিন সকালে তার এই ছিন্ন বিচ্ছিন্ন দেহ ঘিরে কিন্তু কার্যত রহস্য নানা বাড়ছিল। পরবর্তীকালে যিনি লোকো পাইলট, যেই ট্রেনের আঘাতে তার কিন্তু মৃত্যু হয়েছিল, সেই লোকো পাইলট সূত্রে যেটা জানা গিয়েছে যে তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। তবে পরবর্তীকালে তার মৃতদেহ কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারপরেই কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। তবে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি জিআরপি থানার পুলিশ। এই আইনজীবীর মৃত্যু কিভাবে হলো তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এবং গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আধার লিঙ্ক তো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও রেশন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বহরমপুরের বানজেটিয়ায় রেশন না দেওয়ার অভিযোগেই তাই বিক্ষোভ স্থানীয়দের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রকিবুল রয়েছে আমার সঙ্গে, প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, আধার লিঙ্ক তো হয়েছে, আধার লিঙ্ক থাকলে তো রেশন পাওয়ার কথা, তাহলে সমস্যাটা কোন জায়গায়?
দেখো সমস্যাটাই এখানেই, এবং সেই কারণেই কিন্তু আজকে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান যে রেশন গ্রহীতার যারা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ জানাতে থাকেন এবং তাদের অভিযোগ যে আধার লিঙ্ক রয়েছে, বায়োমেট্রিকে ছাপও নিয়ে নেওয়া হয়, তারপর রেশনের যে দোকানদার সে বলে যে আজকে চাল নেই, দিয়ে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় এবং বারে বারে এইভাবে ঘুরিয়ে দিয়ে 1 মাস বা 2 মাস দেয়, দিয়ে তারপর আবার 2 মাস বন্ধ করে দেয়। এইভাবে কিন্তু প্রতি মাসে যে রেশন দেওয়ার ব্যাপার সেটা কিন্তু দেওয়া হয় না। এই অভিযোগ তুলে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেশন দপ্তরের যে ফুড সাপ্লাই দপ্তর আছে তারাও যায় এবং সেই রেশন দোকানের মালিককে রীতিমতোভাবে জিজ্ঞাসা করা হয়, যদিও তিনি কিছু বলতে অস্বীকার করেন। তবে এলাকাবাসীর অভিযোগ প্রতি মাসে ঠিক সময়ে রেশন দেওয়া হয় না, রেশন দেওয়া হলেও তাও যে চাল দেওয়া হয় সেটাও বারে বারে ঘুরিয়ে দেওয়া হয়। তার ফলে বয়স্ক লোক যারা রেশন নিতে আসে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েন। যদিও রেশন ফুড সাপ্লাই দপ্তর থেকে বলা হয়েছে যে এই অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু আশ্বাস দেওয়া হয়েছেন। তারপরে কিন্তু যারা অভিযোগ করছিলেন বেশ সমস্যার সমাধান হয় কিনা সেভাবে নজর থাকবে আমাদের। আজ লিঙ্ক হলো, আজকে চাল নাই, আবার পরের মাসে বললো এই মাসে চাল দেবো, আজ আমাদের চাল নাই, এইভাবে লিঙ্ক করিয়ে রেখে দেন, কিন্তু চাল পাওয়া যায় না। কিন্তু এইভাবে দিলে আমাদেরও তো অসুবিধা। আর ফোন করবো আজকে দিবে না, এই এত তারিখে, এইভাবে বারবার ডেট চেঞ্জ করে, একদিন লিঙ্ক একদিন মাল আনতে যাওয়া, তাহলে আমাদের তো অসুবিধা হয়। আমি নিই না মেশিন, আমি থাকি না তো মেশিন দিয়ে চালাই। দিবে টিপটা নিচ্ছে, মাল দিবে। বাঁকুড়ার খাতড়া সাহেববাঁধ মোড়, সেখানে কৃষকদের অবরোধ। মুকুটমণিপুর জলাধার থেকে অপরিকল্পিতভাবে জল ছাড়া ও সেই খালের যথাযথ মেরামতির অভাবেই নাকি এই পরিস্থিতি। কি অবস্থা, কি দাবি করছেন কৃষকরা, প্রিয়ব্রতর কাছ থেকে জানবো। প্রিয়ব্রত, কোথাও কি সেচের জল না পাওয়া, পরিকল্পনার অভাব? একেবারে পরিকল্পনার অভাবে কিন্তু সেচের জল মিলছে না, কেননা গত 1.5 মাস ধরে সেচের জল ছাড়া হচ্ছে, কারণ মুকুটমণির যে কংসাবতী জলাধার সেটা পরিপূর্ণ হয়ে গেছে এবং সেখানে সেচের জল ছাড়তে হতো, সেচের জল ছাড়াও হচ্ছে। কিন্তু সেই কারণে সেচের জল ছাড়া হয় যে কৃষকরা মূলত আমন ধানের চাষ এবং এর পরবর্তীকালে রবি ধানের চাষ করবে, লেবুর মৌসুমের রবি চাষ হবে। কিন্তু সেক্ষেত্রে এই কৃষকরাই 5টি মৌজা বা খাতড়ার যে কংসাবতী ক্যানালের পাশাপাশি এলাকা, সেখানেই কিন্তু জল পৌঁছচ্ছে না। পাটপুর, মাধবডি সব 5টি মৌজায় প্রায় কয়েক হাজার জমি এই আমন ধানের চাষ কিন্তু এই মৌসুমে কিন্তু সমস্যা পড়ছে এবং কৃষকরা ভাবছেন যে জল না পেলে কিন্তু তারা কিন্তু কোনোভাবেই চাষ করতে পারবেন না। অন্যদিকে কংসাবতী কর্তৃপক্ষ তারা মুখে কুলু পেটেছেন, কিন্তু এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে যখন পথ অবরোধ করতে বাধ্য হচ্ছেন এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন, তখন কিন্তু পুলিশ প্রশাসনকে কড়া হাতে কখনো কখনো কিন্তু বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলতে হচ্ছে ঠিকই, কিন্তু এই মৌসুমে আমন ধানের চাষ ক্ষেত্রে এই কংসাবতীর জল মিলবে কিনা, আবার রবি মৌসুমে জল মিলবে কিনা, সেটা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা। সোনিয়া, কংসাবতী ক্যানেলের জল আমরা আজ দীর্ঘদিন 5 বছর জল আমরা পাই নাই, আমরা তার জন্য পথ অবরোধ করেছি। পাটপুর, কেচন্দা, মারাডি, বড়মেটেলা মৌজার 4টি মৌজায় জল পৌঁছায় না আমাদের বিগত 5 বছর 6 বছর ধরে। জল না পৌঁছালে আমাদের বৃহত্তর আন্দোলন আরো শুরু হবে। স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী ঘোষের বসত বাড়ির সংস্কারের উদ্যোগ। জমির মালিকানা জেলা প্রশাসনের হাতে তুলে দিলেন বর্তমান মালিকরা। আরও বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, তোড়জোড় তো শুরু হয়ে গেছে, স্বাভাবিকভাবেই রাসবিহারী স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা যারা, তারাও নিশ্চয়ই খুশি এই উদ্যোগে। একদমই, দেখো যে বর্ধমানের খণ্ডঘোষের তোরকোনা গ্রামেই রয়েছে রাসবিহারী ঘোষের স্মৃতি বিজড়িত বাড়ি এবং সেই বাড়িটি একেবারে ভগ্ন দশায় পরিণত হয়েছে। কিন্তু যেহেতু এটা ব্যক্তি মালিকানাধীন ছিল, তাই জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে সেই বাড়ি সংস্কারে উদ্যোগ নেওয়া যাচ্ছিল না এবং তা উপলব্ধি করেই আজ পরিবারের পক্ষ থেকে এবং রাসবিহারী স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে সেই যে জমি প্রায় 21
শতক জমি তা জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো এবং জেলা শাসক বা জেলা প্রশাসন যেটা জানাচ্ছে, যেহেতু এটা সরকার বা প্রশাসনের হাতে এলো এই জমি, এরপরে এই বাড়ি সংস্কারের উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সম্ভব হবে। এখন কি কি করা সম্ভব তা প্রশাসন খতিয়ে দেখবে। পাশাপাশি রাসবিহারী স্মৃতিরক্ষা কমিটি তারা এই পদক্ষেপে খুবই খুশি। তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরেই তারা এই দাবি জানিয়ে আসছিলেন, অবশেষে প্রশাসন এ ব্যাপারে উদ্যোগী হয়েছে, জমি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তাদের আশা যে এই বাড়ি সংস্কার হবে, সেখানে স্মৃতি সংগ্রহশালা সহ আর যা যা বিষয় সেইগুলোকে তুলে ধরা হবে। এর ফলে নতুন প্রজন্মের কাছে রাসবিহারী ঘোষকে জানা যেমন সুবিধা হবে, তেমনি একেবারে অনেক সুযোগও থাকবে। বেশ, রাসবিহারী ঘোষের যে ভিটেটা আছে আমাদের তর্কনা গ্রামে, সেটা ওই বাড়ির অনেকদিন ধরে সংস্কার হয়নি, ওই রকম অবস্থায় ছিল। এটা তো সরকারি জমিতে ছিল না, সেই জন্য এটা ডেভেলপ করার জন্য আমরা যে জমির এখন মালিকানা ছিল তাকে অ্যাপ্রোচ করার পরে তিনি আমাদেরকে জমিটা দেবে বলেছেন। আজকে উনি ওই দলিলটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন। এবার আমরা অলরেডি এএসআই যারা কাজগুলো করে, যারা হেরিটেজ বিল্ডিং এর উপরে কাজ করে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ওই বাড়িটা আমরা ডেভেলপ করে রাসবিহারী ঘোষের যে যথাযথ মর্যাদা, সেটা আমরা আগামী দিনে ভালো করে করতে পারবো। খুবই ভালো লাগছে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, শুধু আমার নয়, এলাকাবাসীর দাবি ছিল যে রাসবিহারী ঘোষের বসত বাড়িটা ধ্বংস হয়ে গেছে, সেটাকে সংস্কার করতে হবে। বামফ্রন্ট আমলে তো আজ 34 বছর ছিল, তারা তো কিছুই করেনি। তাই আমরা চাইছি যে মমতা ব্যানার্জি যখন রয়েছেন, উনি সমস্ত কিছু করছেন, সেই হিসেবে যাতে করে রাসবিহারী ঘোষের বাড়িটা তার স্মৃতিরক্ষা বজায় থাকে, সেই হিসেবে আমরা চাইছিলাম যে ওরা বাড়িটা সংস্কার হোক এবং ওখানে কোনো উন্নয়নমূলক কাজ হোক। ডিভিসি এর আগে জল ছেড়েছে, আর তাতে আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গে কি অবস্থা হয়েছিল। পুজোর আগে আবারও ডিভিসি জল ছাড়লো। একের পর এক জলাধার থেকে কত কত কিউসেক জল ছাড়া হলো। দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের কাছ থেকে জানবো। দীপক, ডিভিসির জল ছাড়া আর তাহলে আবারও দক্ষিণবঙ্গে দুর্ভোগের একটা আশঙ্কা। একেবারে ডিভিসি যেইভাবে জল ছাড়া শুরু করেছে আজ সকাল থেকে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে বেশ কয়েকটি জেলায়। ডিভিসির 2 জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে 41,000 কিউসেক মোট জল ছাড়া শুরু করেছে এবং ঝাড়খণ্ডে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি, তাতেই কিন্তু ডিভিসির 2 জলাধারে জল জমা হচ্ছে। কিন্তু এখনও ডিভিসির 2 জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধারে 15 ফিট করে জল ধারা রাখার ক্ষমতা রয়েছে, তাতেও তার আগেই কিন্তু ডিভিসি জল ছাড়া শুরু করেছে। ডিভিসি জানিয়েছে সিডব্লিউসি সেন্ট্রাল ওয়াটার কমিশনের নির্দেশেই এই জল ছাড়া শুরু হয়েছে, কারণ ঝাড়খণ্ডে যে আপার ভ্যালির 2 জলাধার আছে, সেই জলাধারে জল বিপদসীমায় রয়েছে। সেই জলাধার যদি জল ছাড়ে তাহলে অতিরিক্ত চাপ বাড়বে ডিভিসির মাইথান জলাধার এবং পাঞ্চেত জলাধারে। তাই আগে থেকেই সিডব্লিউসি এর নির্দেশে জল ছাড়া শুরু করেছে। কিন্তু ডিভিসির এই ছাড়া জলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন নতুন করে তার আশঙ্কা দেখা দিচ্ছে। একদিকে যেমন মৌসুম রয়েছে, সেই সময় যদি আরও জলমগ্ন হয়, তাতে আরও বেশি হয়রানির শিকার হতে হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষকে। ঠিক, বেশ দীপক। ডিভিসির ছাড়া জলে আবারও দক্ষিণবঙ্গে তো একদিকে দুর্ভোগের আশঙ্কা, আর তারই মধ্যে আলিপুরদুয়ারের ছবি দেখাবো। ভাঙন ভয়, আলিপুরদুয়ারের 9 নম্বর ওয়ার্ডে ভাঙন আতঙ্ক। দেখুন, উদ্বেগে প্রায় 300 পরিবার। এই যে নদী ভাঙতেছে, ভাঙে যাচ্ছে, এই দিক দিয়ে ভাঙলে তো মনে করো ওদিকে বাড়ি চলে যাবে, সব পাড়াটাই চলে যাবে। বাঁধ ঠিক করছে বাঁশ দিয়ে, বাসে তো আটকায় নাই জায়গাটা। এখন তো যেই পরিস্থিতি দেখা যাচ্ছে, এখন আমরা কোথায় যাব? যাওয়ার তো জায়গা নেই, রাস্তায় তো রাস্তা ধরে গেছে। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের কাছ থেকে জানতে চাইবো। রাজকুমার, প্রায় 300 পরিবার, নেহাত সংখ্যাটা কম নয়, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। প্রশাসন কি বলছে, কিভাবে নেওয়া হবে ব্যবস্থা, কত তাড়াতাড়ি নেওয়া হবে? দেখো সোনিয়া, তুমি যেমনটা বলছিলে সামনেই পুজো, একেবারে কিন্তু এই যে প্রায় 300 পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এবং বলে রাখি, এটা কোনো গ্রামের কিন্তু খবর নয় বা গ্রামের কোনো ঘটনা নয়, একেবারে আলিপুরদুয়ারের যে পুরসভা, সেই পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কিন্তু ঘটনা।
পুরো প্রশাসন থেকে জানাচ্ছে যে তারা ইতিমধ্যেই খুব জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে এবং কিছুদিন আগে এখানে ভাঙন রোধে বাঁশ পাইলিং করে বালির বস্তা দিয়ে ভাঙন আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টাতে কার্যত কোনো কাজ হয়নি। ফলে আবারও ভাঙছে ডিমা নদী এবং দ্রুত যাতে ভাঙন রোধ করা যায় তার ব্যবস্থা পুরো প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং সেচ দপ্তরের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হচ্ছে। সোনিয়া, এবার দেখাবো মুর্শিদাবাদের ছবি। জমা জল, আর সেই জমা জলে পড়াশোনা স্বাভাবিকভাবেই শিখে উঠেছে। দেখুন এত জল মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, পড়ুয়ারা সেই জলে থেকেই হেঁটে যাচ্ছেন, কিন্তু পড়াশোনা না, পড়াশোনা করবেন কিভাবে তারা? মুর্শিদাবাদের হরিহর পাড়ার স্কুলে জমা জল, বৃষ্টিতে হরিহর পাড়া উত্তরপাড়া স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই যে জমা জল, স্বাভাবিকভাবে অভিভাবকরাও জানাচ্ছেন তারাও চিন্তিত, কবে সমস্যার সমাধান হবে। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, সমস্যার সমাধানটা হবে কিভাবে? দেখো, স্কুলের পক্ষ থেকে তোমার বারে বারে প্রশাসনকে, যে ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে, তার কাছেও জানানো হয়েছে যে যেমন করেই হোক এই স্কুলের যাতে জলটা বের করে দেওয়া হয়, জমা জলটা, তার জন্য একটা ব্যবস্থা করা হোক, কিন্তু সেটা কিন্তু হয়নি। আজ দিন 15 ধরে তোমার এই হরিহরপাড়া উত্তরপাড়ার যে এসএসকে স্কুল রয়েছে সেখানকার কিন্তু এই চিত্র, এবং তার ফলে কিন্তু অভিভাবকরাও ছাত্রদেরকে পাঠাচ্ছে না তাদের ছেলে মেয়েদেরকে, এবং যে প্রধান রয়েছে সেই প্রধানও কিন্তু তার কাছেও গেছে স্কুল কর্তৃপক্ষ, তারপরেও কিন্তু কোনো রকমভাবে ব্যবস্থা হচ্ছে না বলেও অভিযোগ। যদি স্কুলের শিক্ষক বলেছেন যে সমস্ত প্রশাসনের জায়গায় আজ গত কয়েক বছর ধরেই এইভাবে জল জমে থাকে, তার ফলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের স্কুল কর্তৃপক্ষকে, এবং স্কুলের ছোট ছোট বাচ্চারা যে কজন আসে তারাও কিন্তু এই জলের মধ্যে দিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। একেবারে প্রণব, আর এতে সমস্যা বাড়ছে, সমাধানের আশায় রয়েছেন অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করছে। বানারহাটের দেবপাড়া, সেখানে জোড়া চিতাবাঘ। সকালে চা বাগানে জোড়া চিতাবাঘের দর্শন। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, এই জোড়া চিতাবাঘ দেখে তো আতঙ্কে চা বাগানের একাংশে কাজই বন্ধ হয়ে গেল, সেটাই তো স্বাভাবিক। বন দপ্তর কি বলছে? সোনিয়া, দেখো, বানারহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া চা বাগানে কিন্তু জোড়া চিতাবাঘের আতঙ্ক। সকালবেলা যখন শ্রমিকেরা কাজে যোগ দিতে যান, তারা তখন 26 নম্বর সেকশনে দুটি চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখেন। এতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। খবর চাউর হতেই কিন্তু সেখান থেকে শ্রমিকদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বাগান কর্তৃপক্ষের তরফে বাগানের সেই অংশের কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীদের, এবং বনকর্মীরা সেখানে গিয়ে পটকা ফাটিয়ে সেই চিতাবাঘকে সরানোর ব্যবস্থা করেন। এরপর কিন্তু বাগানের কর্তৃপক্ষের তরফ থেকে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের কাছে সেখানে বাঘ ধরার খাঁচা পাতার জন্য আবেদন জানিয়েছে, এবং ইতিমধ্যেই বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সেখানে বাঘ ধরার খাঁচা পাতা হবে। এই গোটা ঘটনায় কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে চিতাবাঘের আনাগোনা বেড়েছে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে, এবং চিতার হামলায় কিন্তু মৃত্যুর ঘটনা ঘটছে। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ হয়ে রয়েছে ডুয়ার্সের চা বাগান গলিতে। বেশ কয়েকদিন ধরে এখানে বাঘ ঘুরে বেড়াচ্ছে, সেটা গতকালও আমাদের কয়েকজন দেখেছে, আজকে তো আমাদের যারা সুপারভাইজার স্টাফ সর্দার সবাই দেখেছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খবর দেওয়া ছিল, বিনাগুড়ি রেঞ্জ অফিস থেকে এসেছে। আমরা যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব বাঘকে যেন ওরা খাঁচা বন্দি করতে পারে আর কি। আবারও কি লালগড়ে বাঘ ফিরল? লালগড়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ। আজনাশুলি জঙ্গলে বাঘের পায়ের ছাপ আর আতঙ্কে এলাকাবাসী। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এই লালগড়ের জঙ্গল 2018-এ রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গিয়েছিল। এলাকাবাসী তো আতঙ্কে, আবারও এই পায়ের ছাপে। কি বলছে বন দপ্তর? দেখো, যে জায়গায় বাঘের পায়ের ছাপ মিলেছিল মূলত এই আজনাশুলি যে জঙ্গলে, সেই জায়গায় বন দপ্তরের কর্মীরা গিয়ে পৌঁছেছিল, এবং পরবর্তী ক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে যেটা জানা হয়েছে যে সেখানে ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। কারণ এখনো পর্যন্ত বন দপ্তর বলছে না যে এটা বাঘ বলে, কারণ এখনো পর্যন্ত সেই যে অজানা জন্তু, সেই জানার জন্যই বন দপ্তরের তরফ থেকে এই আজনাশুলি জঙ্গলে যে জায়গাগুলোতে এই পায়ের ছাপ মিলেছে সেই সমস্ত জায়গায়, অর্থাৎ সেই সমস্ত জায়গায় গাছের মধ্যে ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। কারণ এর আগে 2018 সালে দেখা গেছিল এই আজনাশুলি জঙ্গলে প্রথম পায়ের ছাপ মিলে
পরবর্তী ক্ষেত্রে যে ঝিটকার যে জঙ্গল, সেই ঝিটকার জঙ্গলেই ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল এবং সেখানে বাঘ মামার দেখা মিলেছিল এবং তারপর থেকেই বাঘের সেখানে বিভিন্ন জায়গায় দেখা মেলা এবং বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আতঙ্ক। এবারও ঠিক একই রকম ভাবে আজনাসুলির এই জঙ্গলেই এই একই রকম ভাবে পায়ের ছাপ, যেটা স্থানীয়রা মনে করছেন যে বাঘ মামা রয়েছে, কারণ এর আগে যে বাঘ এসেছিল সেই বাঘের সাথে যে তার সঙ্গিনী আসেনি তারও একটা প্রশ্ন রয়েছে, কারণ যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার যায় তার সঙ্গে যে সঙ্গিনী থাকে তাকে নিয়ে যায়। সেক্ষেত্রে এই সময় বাঘের যে অনুকূল পরিবেশ হয়েছে এখানে বা যে জঙ্গল ঘন হয়েছে, অর্থাৎ এই সময় বাঘের একটা অন্য পরিবেশ লাগে, সেই জায়গা থেকে হয়তো মনে করা হচ্ছে যে এই পরিবেশগুলি বাঘের জন্য অনুকূল হয়েছে, সেই জায়গা থেকে হয়তো আসতে পারে। কিন্তু বন দপ্তর এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছেন না যে এটা বাঘ না অন্য কিছু। সেই জন্যই বন দপ্তরের তরফ থেকে সেখানে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে এবং গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বন দপ্তরের তরফ থেকে মানুষকে বাড়তি সতর্কতা রাখতে বলা। বেশ, আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি। আমরা তো জঙ্গল ধারে বাসি, আমাদের জঙ্গলের উপরেই জীবিকা আমাদের। এমনিতে হাতির তো তাণ্ডব আছেই, এবার হাতি তাণ্ডবের মধ্যে আমাদের এখানে অজানা একটা জন্তু যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে, গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে।